আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মনন একাডেমিতে। আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের সাইকেল 1 এর ক্লাস চলছিল। তাপগতিবিদ্যা অধ্যায়ের আমরা 10টি ক্লাস করে ফেলেছি। আজকে আমাদের সর্বশেষ ক্লাস। ক্লাসটি খুব একটা লম্বা নিব না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব এবং আজকেরটাই কিন্তু আমাদের শেষ ফ্রি লাইভ ক্লাস। আজকের ক্লাসের পর আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ে টেস্ট পেপারের কোনো সিকিউতে আটকাবো না, ফর শিওর। ইনশাল্লাহ এটুকু আমি বলতে পারি, যদি আপনারা সবগুলো লেকচার ভালো মতো দেখে থাকেন আর যদি চর্চা করে থাকেন। আপনারা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, সেটা ইঞ্জিনিয়ারিং হোক ভার্সিটি হোক, কোনো কোয়েশ্চেন ব্যাংক, বিজ্ঞান ও প্রযুক্তি কোনো কোয়েশ্চেন ব্যাংকে আটকাবেন না, এটুকু আমার পক্ষ থেকে নিশ্চিত একটা গ্যারান্টি দিচ্ছি। সো তারপরে যদি আপনারা আটকান, ডেফিনেটলি এটা নিয়ে আমাদের ডিবেট হবে, বাট আপনি আটকাবেন না, কোনো সুযোগ নেই। তো এখন আপনাদের আজকের ক্লাসটার পরে আপনাদেরকে আমি টাস্ক দিব, সেটা হচ্ছে বোর্ড পরীক্ষার বিগত 2 বা 3 বছরের একটা দিব আপনাদেরকে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট হিসেবে দিব। আপনারা বিগত 2-3 বছরের সকল বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করবেন, সেগুলো সাবমিট করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের শুধু বুয়েটের আমরা দিতে পারি অথবা শুধু ঢাবি দিতে পারি, একই সাথে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর এদের প্রিভিয়াস 15 থেকে 20 বছরে যত কোয়েশ্চেন এসেছে সবগুলোর কোয়েশ্চেনগুলো সলভ করে আপনারা সাবমিট করতে পারেন। তো এই দুটো আপনাদেরকে আজকে ক্লাসের পর অ্যাসাইনমেন্ট দিব ইনশাল্লাহ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাই এবং আপনারা যদি ভালো মতো আগ্রহ প্রকাশ করেন তাহলে কিন্তু অনেক জমবে ইনশাল্লাহ। তো আমাকে সবকিছু বলেন ঠিকঠাক কিনা, শুনতে পাচ্ছি কিনা, দেখতে পাচ্ছি কিনা, তাহলে আমাদের ক্লাস আমরা এখনই শুরু করে ফেলবো। আজকে আমাদের তাপগতিবিদ্যার লেকচার নং 11। এবার বলুন সবকিছু ওকে কিনা এবং আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি কিনা, বলুন। ঠিকঠাক আছে সবকিছু? জি ভাইয়া। বাকিরা কোথায়? কথাবার্তা বলি সবাই ভাইয়া একটু। ক্লাস কি শেয়ার করবো গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, শেয়ার করে দিতে পারেন, আজকে আমাদের শেষ লাইভ ক্লাস কিন্তু। আচ্ছা, আমরা কি শুরু করবো কথাবার্তা, ক্লাস পড়াশোনা? জি ভাইয়া। ওকে, তাহলে আসুন সবাই একটু রেসপন্স করব ক্লাসের পুরোটা সময়। আজকের ক্লাসটা খুবই শর্ট একটা ক্লাস হবে। আমি আজকের ক্লাসটা বেশি লম্বা নিব না, অল্প সময় ছেড়ে দিব আপনাদেরকে। তাহলে এই একটা অধ্যায় শেষ, আর পরবর্তী চ্যাপ্টার যেটা পড়বো সেটা হচ্ছে খুবই দ্রুত গতিতে এগোবো। তো এই চ্যাপ্টার দেখলেন 11 ক্লাসে শেষ করেছি। কোনো ক্লাস একটু লম্বা হয়েছে, কোনো ক্লাস অত একটা লম্বা হয়নি, বাট 11টা ক্লাস লেগেছে। পরবর্তী চ্যাপ্টার হয়তো আমরা 5 বা 6 ক্লাসে শেষ করে ফেলবো এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হবে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার কাছাকাছি। সো বেশ দ্রুত গতিতে এগোবো। এরপরের ক্লাসটা, এরপরে চ্যাপ্টারটা দেখবেন এই অধ্যায় মানে এই মাসে, ফেব্রুয়ারি মাসে মাঝামাঝির মধ্যেই আমাদের পরবর্তী চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু আমার সাথে গতি ম্যাচ করা লাগবে। এই লেকচারটা একদম টেস্ট ম্যাচ খেলেছি, পরের অধ্যায়টা ওডিআই খেলবো, তারপর অধ্যায়টা টি20 খেলবো এবং আপনারা অবশ্যই আমার গতির সাথে ম্যাচ করতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে আসুন কি পড়বো আজকে একটু বলে ফেলি। আজকে আমরা পড়বো কার্নোটস রেফ্রিজারেটর, চেঞ্জ ইন এন্ট্রপি, আর বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন কিভাবে সলভ করবো, কিভাবে অ্যাপ্রোচ করবো সেই জিনিসটা দেখিয়ে দেবো। এবং এটা সত্যি বোর্ড পরীক্ষার কোনো কোয়েশ্চেনে আমি কোনো নতুনত্ব পাই নাই, কারণ আমরা যা ক্লাসে পড়িয়েছি, যতগুলো অধ্যায়ে যতগুলো ম্যাথ পড়িয়েছি সবগুলো থেকেই জিস্ট হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্ন। আমরা আরো টাফার কোয়েশ্চেন সলভ করেছি, বোর্ড পরীক্ষার প্রশ্ন আরো ইজিয়ার। তো আপনাদের কাছে খুব সুন্দর লাগবে এরপরে সমাধান করতে। আসুন শুরু করা যাক। আজকে আমরা পড়বো হচ্ছে কার্নোটস রেফ্রিজারেটর, আমাদের টাইপ নং 12। সবাই যদি প্রস্তুত থাকেন আমাকে একটু জানিয়ে দিবেন যে ভাইয়া প্রস্তুত আছি, তাহলে আমরা শুরু করে ফেলবো। হ্যাঁ, শুরু প্রস্তুত? করেন। ওকে। জি ভাইয়া। ওকে, তাহলে খুবই ভালো জিনিস। একইভাবে ভাই আমরা যেভাবে কার্নো ইঞ্জিন পড়েছিলাম সেম ভাবেই ধরেন এই একটা সোর্স, কিছুটা দূরে সিঙ্ক আছে। আমরা একটু পরে নামও চেঞ্জ করে দেবো, কোনটা সোর্স কোনটা সিঙ্ক। আমি একদম ওই কার্নো ইঞ্জিনটা যেভাবে ডিটেলে করেছিলাম এটা তুলনামূলক শর্টে করে দিচ্ছি, কারণ আপনারা কার্নো ইঞ্জিনটা বুঝেছেন, এটা আপনাদের আর অসুবিধা হবে না। তো ব্যাপারটা বুঝেন, এই যে একটা সিলিন্ডার, ধরেন এটা একটা গ্যাসের সিলিন্ডার, এর ভিতরে গ্যাস আছে, ঠিক আছে ভাই? এইটাই হচ্ছে আমাদের রেফ্রিজারেটর, মানে ইঞ্জিনটা আর কি, রেফ্রিজারেটর। ওকে, এটাই হচ্ছে আমাদের ইঞ্জিন। এখন আমাকে একটা জিনিস বলেন, এইটা যদি রেফ্রিজারেটরের ইঞ্জিন হয়, যেহেতু আমি বলছি কার্নো রেফ্রিজারেটর, তাহলে এও কার্নো ইঞ্জিনের মতোই কাজ করবে, হিট ইঞ্জিন একটা। তো এও নিশ্চয়ই কোথাও থেকে হিট নিবে এবং কোথাও হিট রিলিজ করবে, একদম সেম কার্নো ইঞ্জিনের মতো। এটাই তো হওয়া উচিত না? এরকমই তো হয়। জি ভাইয়া। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আমাকে একটা জিনিস বলেন, রেফ্রিজারেটর কোথা থেকে হিট নেয় আর কোথায় ছাড়ে, একদম আমরা বাস্তব জগৎ থেকে মিলিয়ে পড়ছি, তাহলে আপনাদের উত্তরটা নিশ্চয়ই এরকম হবে যে ভাইয়া ধরেন এটা ফ্রিজের অভ্যন্তর অংশ,
তো ইনসাইড দ্য ফ্রিজ, তো এখানে আমাদের কাছে ধরে নেন কোনো কারণে ফ্রুটস আছে, আমাদের কাছে ধরে নেন মিল্ক আছে। সো অ্যাকচুয়ালি কার্নো রেফ্রিজারেটর করে কি, বা রেফ্রিজারেটর করে কি, ফ্রুটস বা মিল্ক যেটা আমরা রেফ্রিজারেটর ভিতরে রাখি সেখান থেকে সে হিট নেয়, মানে ইঞ্জিনটা হিট নেয়, এটা হচ্ছে ইঞ্জিন। ওকে, রেফ্রিজারেটর বা ইঞ্জিন, ইঞ্জিনটা ফ্রুটস বা মিল্ক থেকে হিট নেয় এবং সেই হিটটা কোথায় ছেড়ে দেয় বলেন ভাই? রেফ্রিজারেটর ভিতরে পিছনে আপনারা দেখবেন একটা তারের জালি টাইপের আছে, আউটডোর ইউনিট, রেফ্রিজারেটর পিছনের দিকে দেখবেন, সেই জায়গাটা দিয়ে সে কিন্তু কন্টিনিউয়াসলি হিট ছেড়ে দেয়। তাহলে হিট নিচ্ছে কোত্থেকে ভাই? ফ্রুটস থেকে। কে হিট নিচ্ছে ভাই? এখানকার যে গ্যাসটা আছে সেই গ্যাসটা, ইঞ্জিনটা। এবং কোথায় ছাড়ছে বলুন? অ্যাটমসফিয়ারে। এইটুকু বুঝি, এটুকু তো বুঝি। এখন ব্যাপারটা বুঝুন, ফ্রুটস বা মিল্কের টেম্পারেচার রেফ্রিজারেটর ভিতরে কত থাকে? ধরেন 4 বা 5 ডিগ্রি সেলসিয়াস, ধরে নিলাম 4 ডিগ্রি সেলসিয়াস, হতে পারে না ভাই? ধরে নিচ্ছি জাস্ট। আচ্ছা আমাকে একটা জিনিস বলেন, অ্যাটমসফিয়ারের টেম্পারেচার কত থাকে? ধরে নেন 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটা জিনিস আমাকে বলেন, এইখানে একটা জিনিস সাংঘর্ষিক লাগছে না? রেফ্রিজারেটর হিট থেকে নিচ্ছে ভাই? ফ্রুটস মিল্ক থেকে, যার টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস। হিট ছাড়বে কোথায় ভাই? অ্যাটমসফিয়ারে, যার টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাকে একটা জিনিস বলেন, এই জায়গাতেই কিন্তু একটা কন্ট্রাডিকশন বা একটা বিতর্ক তৈরি হয়ে যাচ্ছে। সেই বিতর্কটা কি? বিতর্কটা হচ্ছে, রেফ্রিজারেটর কিভাবে সম্ভব যে একটা ঠান্ডা জায়গা থেকে হিট নিবে এবং গরম জায়গায় ছাড়বে? বলুন, এটার কি উত্তর হতে পারে? অলরেডি অলরেডি আমাদের হচ্ছে যে ইয়াটা আছে, অলরেডি আমাকে একটা জিনিস বলেন, অলরেডি ফ্রুটস বা মিল্ক ঠান্ডা না? 4 ডিগ্রি সেলসিয়াস মানে তো ঠান্ডা। আর দেখেন তো অ্যাটমসফিয়ার তুলনামূলক গরম না? তাহলে আমি যদি আপনাদেরকে এরকম একটা অ্যারো দেখাই, ধরেন কোনো কারণে এরকম অ্যারো দেখালাম, যে এরকম একটা জায়গায় অ্যারো দেখালাম, ধরেন এই অ্যারোটা অন্য কালার দিচ্ছি, আরিফ ভাইয়ের ফেভারিট কালার। আচ্ছা একটা জিনিস বুঝেন, একটা জিনিস বুঝবেন, রেফ্রিজারেটর অলরেডি যেটা ঠান্ডা সেখান থেকে হিট নিচ্ছে, ধরে নিলাম কিউ ইন পরিমাণ হিট নিল এবং হিটটা ছেড়ে দিল কোথায় ভাই? অ্যাটমসফিয়ারে হিট ছেড়ে দিল। এখন এইটা কি কখনো পসিবল স্বাভাবিকভাবে বা স্পন্টেনিয়াসলি? ঠান্ডা বস্তু থেকে হিট আলটিমেটলি গরম বস্তুর দিকে যাবে, এটা কি কখনো সম্ভব স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্তভাবে? সম্ভব? সম্ভব কি? উত্তর হচ্ছে না। তো এটাই কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের যে ব্যাপার ছিল। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলেছিল কি ভাই? হিট বা তাপ সবসময় উচ্চ তাপমাত্রা বা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে যাবে, স্বতঃস্ফূর্ত। আর যদি কোনোদিন আপনি শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুর দিকে তাপ নিয়ে যেতে চান, তাহলে বাহ্যিকভাবে কাজ করা লাগবে। এই জিনিসটা মনে আছে আপনাদের? জি। আচ্ছা তাহলে এখানে বাহ্যিকভাবে নিশ্চয়ই কাজ করা লাগবে। এখন ব্যাপারটা বুঝুন, রেফ্রিজারেটর অলরেডি যেটা ঠান্ডা সেখান থেকে হিট নিয়ে গরম জায়গায় ছাড়ছে, তাহলে রেফ্রিজারেটরের উপর নিশ্চয়ই বাহ্যিকভাবে কেউ কাজ করবে। সেই কাজটা কে করবে ভাই? সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। রেফ্রিজারেটর কোনোদিন ইলেকট্রিসিটি ছাড়া কাজ করতে পারবে? কোনোদিন কি আপনি ফ্রিজের ভিতরে ফ্রুটস আর মিল্ক ঢুকিয়ে রাখলেন আর ফ্রিজের লাইন রাখলেন খুলে, কখনো তারা কি ঠান্ডা হবে? আর মানে 4 থেকে আরো নিচে নামাতে পারবেন তাপমাত্রা? বা তারা তুলনামূলক তখন গরম হওয়া শুরু করবে না রেফ্রিজারেটরের ভিতরে, যদি রেফ্রিজারেটর সুইচ অফ রাখেন? রেফ্রিজারেটর কাজ তখনই করে যখন তাকে আপনি ইলেকট্রিসিটি দেন। এই যে ইলেকট্রিসিটি, তাই না ভাই? নাকি বুঝিনি এই জিনিসটা? বুঝেছি না? ইলেকট্রিসিটি দেওয়ার ফলেই সে ফ্রুটস থেকে হিট নেবে এবং অ্যাটমসফিয়ারে হিট ছাড়বে। সো ইলেকট্রিসিটি যে কাজটা করলো ধরে নিচ্ছি সেটা ডাব্লিউ পরিমাণ কাজ। ইলেকট্রিসিটি এখানে ডাব্লিউ পরিমাণ কাজ করলো, যার ফলেই ইলেকট্রিসিটির কারণেই রেফ্রিজারেটরটা ঠান্ডা বস্তু থেকে হিট নিচ্ছে এবং গরম বস্তুতে হিট ছাড়ছে। বোঝা গেল বিষয়টা নাকি বোঝা যায়? বুঝতে পারছি। সো এটা তো আমি একদম আপনাদেরকে ইয়া দিয়ে বোঝালাম, কি বলে সেটাকে, ফ্রুটস বা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝালাম। বাট আপনাদের বইয়ে চিত্রটা কিভাবে আছে আসুন সেভাবে শেখার চেষ্টা করি। সো আপনাদের বইয়ে এই জায়গাটাতে লেখা আছে হচ্ছে সোর্স, এই জায়গায় লেখা আছে সোর্স, আর এইখানে লেখা আছে হচ্ছে সিঙ্ক। ওকে, সোর্স আর ওখানে লেখা আছে সিঙ্ক। সোর্স বলতে তাপ উৎস, সিঙ্ক বলতে তাপ আধার, সরি তাপ গ্রাহক, তাপ উৎস তাপ গ্রাহক। এবার আমাকে একটা জিনিস বলেন, সোর্সের টেম্পারেচার বেশি নাকি সিঙ্কের টেম্পারেচার বেশি রেফ্রিজারেটরের ক্ষেত্রে? কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে না, কিন্তু কার্নো রেফ্রিজারেটরের ক্ষেত্রে সোর্সের তাপমাত্রা বেশি নাকি সিঙ্কের? মাত্র যেটা বললাম, সোর্স মানে ফ্রুটস মিল্ক, সিঙ্ক মানে অ্যাটমসফিয়ার। তো ডেফিনেটলি হায়ার টেম্পারেচার কোথায় থাকবে ভাই বলুন? এখানে থাকবে হায়ার টেম্পারেচার টিএইচ, আর এখানে থাকবে লোয়ার টেম্পারেচার। এটা জিনিস বলা যায়? এটা কি বলা যায় নাকি যায় না? ক্লিয়ার হচ্ছে এই বিষয়টা?
তাহলে জি দেখুন ভাইয়া। কার্নো ইঞ্জিনের সাথে কার্নো রেফ্রিজারেটর পার্থক্যটা কোথায় ভাই? চিত্র কিন্তু একই, চিত্র একই, জাস্ট ডিরেকশনটা উল্টা। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে সোর্সের তাপমাত্রা ছিল বেশি, টি হাই, সিঙ্কের তাপমাত্রা ছিল কম, টি লো। এই জন্য হিট এখান দিয়ে যাচ্ছিল, ওখানে বের হচ্ছিল, এবং এবং গ্যাস কিছুটা কাজ করছিল। তখন এই ওয়ার্ডটা গ্যাস কাজ করছিল, এখন গ্যাসের উপরে কাজ করছে কে? ইলেকট্রিসিটি। বোঝা গেল ডিফারেন্সটা? বুঝেছি নাকি বুঝি নাই? বুঝতে পারছি। সবাই? বাকিরা? বাকিরা জানাবো কেউ ভাইয়া। বুঝছি। কোনো সমস্যা আছে হ্যাঁ, এটুকুর বুঝতে মধ্যে? পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। না। ওকে, তো খুবই ভালো জিনিস। ওয়েট ওয়েট একটা সেকেন্ড, এখানে ব্লক করে দিই। হ্যাঁ, এবার দেখেন সবকিছু ক্লিয়ার না ভাই? ওকে, জি এখন আমি যদি আপনাদেরকে একটা জিনিস বলি, আমাকে একটা জিনিস বলেন, ধরেন আমি আপনাদেরকে এখন ডাটা দিয়ে বুঝাই, ডেটা ইউজ করি। দেখেন এইটা ধরেন রেফ্রিজারেটর ইঞ্জিনটা, সে ধরেন এই ফ্রুটস আর মিল্ককে অলরেডি যেটা ঠান্ডা, এটাকে আরো ঠান্ডা করতে যাচ্ছে, মানে মিল্ককে আপনি বরফ বানিয়ে ফেলতে চাচ্ছেন, আরো কম তাপমাত্রা নিয়ে যেতে চাচ্ছেন। তাহলে নিশ্চয়ই ফ্রুটস আর মিল্ক থেকে তাপ নেওয়া লাগবে ইঞ্জিনটা। সো ধরে নিচ্ছি ইঞ্জিনটা টোটাল 100 জুল তাপ নিল। কোথা থেকে ভাই? ফ্রুটস আর মিল্ক থেকে 100 জুল তাপ নিল ইঞ্জিনটা। এখন দেখেন ফ্রুটস আর মিল্ক অলরেডি ঠান্ডা, এখান থেকে তাপ নিচ্ছে সে 100 জুল। এইটা কি এত সহজে পসিবল, নাকি এটাকে আমাকে কারো দ্বারা কাজ করা লাগবে, এক্সটার্নাল কারো দ্বারা কাজ করা লাগবে, এবং সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। ইঞ্জিন তখনই ফ্রুটস আর মিল্ক থেকে 100 জুল তাপ নিতে পারবে যখন ইলেকট্রিসিটি এই ইঞ্জিনের উপরে 1000 জুল কাজ করে। বুঝলাম? মানে 1000 জুল ইলেকট্রিসিটির মাধ্যমে সে 100 জুল তাপ ফ্রুটস আর মিল্ক থেকে নিতে পারবে। বুঝলাম নাকি বুঝিনি? বুঝেছি, মানে বুঝতে পারছি। ইলেকট্রিসিটির হেল্পের মাধ্যমেই সে ফ্রুটস আর মিল্ক থেকে তাপটা নিচ্ছে। সো তাপ নিচ্ছে 100 জুল, তাপ নিচ্ছে 100 জুল, ঠান্ডা অবস্থা থেকে 100 জুল তাপ নিচ্ছে। ওই তুলনায় তাকে কতটুকু ইলেকট্রিসিটি নেওয়া লাগলো দেখেন, 1000 জুল। রেশিওটা জাস্ট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। অল্প তাপ নেওয়ার জন্য তাকে অনেক বেশি ইলেকট্রিসিটি খরচ করা লাগে, কারণ এটা তো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, যেহেতু এটা প্রকৃতির নিয়মের বাইরে। তাহলে এই প্রক্রিয়াটা রান করার জন্য আপনাকে ডেফিনেটলি বাইরের কোনো কিছু দ্বারা অনেক বেশি এনার্জি দেওয়া লাগবে। বোঝা গেল বিষয়টা? তাহলে আমাকে একটা জিনিস ভাইয়া বলেন। তাহলে হ্যাঁ বলুন। বাকি তাপ কই যায়? বুঝি নাই। মানে 1000 জুল তাপ নিছে, তাই এখান থেকে 100 জুল তাপ মানে বার করছে। বাকি তাপ কই? হ্যাঁ, এখন আর ব্যাপারটা 900 বুঝুন, জুল। এখন ব্যাপারটা বুঝুন। 1000 জুল তাপ নিল 1000 জুল শক্তি নিল ইলেকট্রিসিটি থেকে, সেই শক্তির মাধ্যমে সে ফ্রুটস আর মিল্ক থেকে 100 জুল থার্মাল এনার্জি নিতে পারলো। So, এখন ব্যাপারটা বুঝুন, এই এনার্জিটা সে কি বাইরে রিলিজ করে দিবে না ভাই? ডেফিনেটলি। ফ্রিজের কাজ কি? হুম। সে ঠান্ডা বস্তু থেকে তাপ নিয়ে বাইরে ছেড়ে দেওয়া, ঠান্ডা বস্তু থেকে তাপ নিয়ে অ্যাটমসফিয়ারে ছেড়ে দেওয়া, ঠান্ডা বস্তু থেকে তাপ নিয়ে অ্যাটমসফিয়ারে ছেড়ে দেওয়া। অ্যাটমসফিয়ার তো মুক্ত অ্যাকচুয়ালি, ধরেন আমি ইয়াটা হটিয়ে দিলাম, অ্যাটমসফিয়ার তো মুক্ত। সো সে ঠান্ডা বস্তু থেকে তাপ নিয়ে অ্যাটমসফিয়ারে ছেড়ে দিল, কিন্তু ছাড়ার সময় কতটুকু ছাড়বে? এখান থেকে 1000 নিল, এখান থেকে 100 নিল, ছাড়ার সময় ছাড়লো ধরেন টোটাল, ছাড়ার সময় ধরেন টোটাল ছাড়লো, ছাড়ার সময় ধরেন টোটাল ছাড়লো সে, ছাড়ার সময় টোটাল ছাড়লো সে 1100 জুল। দেখেন এই জিনিসটা বুঝেছেন কিনা? 100 জুল তাপ ছাড়ার দরকার ছিল তার বাইরে, কারণ নিয়েছে এখান থেকে 100 জুল, কিন্তু সেই 100 জুলের জন্য ইলেকট্রিসিটি অনেকটা নেওয়া লাগলো। সো ফাইনালি এই দুটো যোগ করে টোটাল 1100 জুল সে বাইরে ছাড়বে। এটাকে বুঝেছি নাকি বুঝিনি? বুঝতে পারছি। ক্লিয়ার হয়েছেন সবাই? বাকিরা? বাকিরা ভাই একটু কথাবার্তা বলবো। আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝুন, একটা জিনিস বুঝুন, আমরা যদি এখানে শক্তি সংরক্ষণশীলতার নীতি বলি, শক্তি সংরক্ষণশীলতা নীতির কথা বলি, তাহলে ব্যাপারটা বুঝুন। কিউ ইন পরিমাণ হিট নিল, যার কারণে তাকে ইলেকট্রিসিটি নেওয়া লাগলো ডাব্লু পরিমাণ, ফাইনালি সে কিউ আউট পরিমাণ ছেড়ে দিল। তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি না ভাই, কিউ ইন প্লাস ডাব্লু সমান হচ্ছে কিউ আউট। এটি কি বলা যায়? বলুন, সবাই বুঝে বুঝে বলবেন, বলা যায় এই জিনিসটা? বলা যায়? তাহলে আমরা এখান কি থেকে ভাইয়া? এরকম ভাবে বলতে পারি না? হ্যাঁ বলুন। তাহলে এখান থেকে এরকম ভাবে বলতে পারি ডাব্লু সমান কিউ আউট মাইনাস কিউ ইন। হ্যাঁ, প্রশ্ন থাকলে করতে পারেন ভাই, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ফিজু, না এবং ভাইয়া। বাকিরা কথাবার্তা বলি। হ্যাঁ কথাবার্তা বলুন ভাই, কি বলছিলেন?
না ভাইয়া, কিছু না। আচ্ছা, সানি কি অবস্থা? মাহফুজুর রহমান বলুন, সবকিছু কি বোঝাতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে একটু রেসপন্স করা লাগবে ভাই, একটু কথাবার্তা বলুন, বেশিক্ষণ ক্লাস নিব না ইনশাল্লাহ। আচ্ছা, তো একটা জিনিস বুঝুন ভাই, একটা জিনিস বুঝবেন, একটা জিনিস ভালো মতো বুঝুন, একটা জিনিস বুঝুন। আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী বলতে পারলাম তাপমাত্রা পরিবর্তন ইজ ইকুয়াল টু ডাব্লিউ। সো এখান থেকে তো এরকম বলাই যায়, ডাব্লিউ সমান ডেল কিউ বলা যায় না? এটাই তো তাপের পরিবর্তন বলা যায়, যায় না ভাই? কিউ জি। আউট মাইনাস কিউ ইন মানে কি? তাপের পরিবর্তন ইজ ইকুয়াল টু ডাব্লিউ। আচ্ছা দেখুন তো, এই সেম লাইনটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আনতে পারতাম না ভাই? ফার্স্ট ল থেকে। ফার্স্ট ল আমাদেরকে কি বলে ভাই? ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ, মনে আছে? ডিকিউ জি সমান ভাইয়া। ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন ব্যাপারটা বুঝুন, কার্নো রেফ্রিজারেটর এইটাও তো ওয়ান কাইন্ড অফ কার্নো ইঞ্জিন। কার্নো রেফ্রিজারেটর এটাও তো ওয়ান কাইন্ড অফ কার্নো ইঞ্জিন, কার্নো ইঞ্জিনের মতোই কাজ করে, কার্নো ইঞ্জিনের মতোই করে কাজ করে। এখন কার্নো ইঞ্জিন বলুন তো ভাই, এটা কোন প্রক্রিয়া? একটা সাইক্লিক প্রক্রিয়া না, চাক্রিক প্রক্রিয়া। এখন একটা চাক্রিক প্রক্রিয়ায় মোট এন্ট্রপির পরিবর্তন কত বলুন? শিখিয়েছে এগুলো জিনিস। একটা চাক্রিক প্রক্রিয়া মোট এন্ট্রপি পরিবর্তন হচ্ছে শূন্য। তাহলে আমরা দেখুন তো ভাই, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে ওটা বলতে পারতাম না, ডিকিউ সমান ডিডব্লিউ। সো এই যে ডিকিউ সমান যে ডাব্লিউ, মানে এখানে আমি বড় করে দেখিয়েছি, এটা এই এই লাইন মানে যা, এই লাইন মানে যা, আর এই লাইন মানে তা, একই জিনিস। এক পাশে ডিকিউ আর এক পাশে ডিডব্লিউ, আর এখানে এক পাশে ডেল কিউ এক পাশে ডাব্লিউ। সো ব্যাপারটা বুঝুন, এই সেম লাইন আমি শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকেও আনতে পারি, সেম লাইন আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আনতে পারি। বোঝা গেল ওভারঅল বিষয়টা নাকি বুঝি নাই? বলুন, সবাই কি বুঝেছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝুন, জি আমি জাস্ট ভাইয়া, বুঝতে পারছি। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা বুঝুন। এরকম প্রশ্ন একবার ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। সো একটা জিনিস বুঝবেন ভালো মতো, একটা জিনিস ভালো মতো বুঝবেন, সেটা হচ্ছে, আমি একটা কাজ করি। ও আচ্ছা, ওইটা উপরে নিয়ে গেলে কালো হয়ে যায়, থাক তাহলে এখানে রাখি। আচ্ছা, একটা জিনিস ভালো মতো বুঝবেন, অনেক সময় আমাদের ইচ্ছা করে, আমাদের তো অনেকের বাসায় হয়তো এসি নেই, গরমের দিনে অনেক সময় আমরা ভাবতে পারি যে ফ্রিজের দরজা আমরা খুলে রাখলাম, ফ্রিজের দরজা খুলে রাখলাম, তাহলে ফ্রিজটা কি আমাদের রুমটাকে ঠান্ডা করবে নাকি করবে না? এরকম প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে যে ফ্রিজের দরজা খুলে রাখলাম, তাহলে হয়তো বা এটাও একটা এসির মতো কাজ করবে, রুমটাকে ঠান্ডা করবে। তো আসুন এটা বোঝার চেষ্টা করি, অ্যাকচুয়ালি আমাদের রুমটা ঠান্ডা হবে নাকি গরম হবে। আসুন বোঝার চেষ্টা করি। নর্মালি কিন্তু সবাই ভাবতে পারে যে রুমটা ঠান্ডা হবে, বাট অ্যাকচুয়ালি এটা না। ঘটনা কি দেখুন, এইটা ভাই ফ্রিজ, এইটা ফ্রিজ। ফ্রিজ নর্মালি তাপ নিচ্ছিল কোত্থেকে ভাই? ফ্রুটস থেকে এবং মিল্ক থেকে। এখন আপনি যখন রুমের মধ্যে ফ্রিজের দরজা খুলে দিবেন, তখন ফ্রিজ কোথা থেকে তাপ নিবে? অ্যাটমসফিয়ার থেকে তাপ নিবে না? কারণ এখন তো আর রুমের ফ্রিজের দরজা যখন খোলা, তখন তো সে অ্যাটমসফিয়ার থেকে তাপ নিবে। অ্যাটমসফিয়ারের তাপমাত্রা কত? অলরেডি 25 ডিগ্রি সেলসিয়াস, অলরেডি 25 ডিগ্রি সেলসিয়াস। ফ্রিজের দরজা কিন্তু খোলা। এবার ফ্রিজ তাপ নিচ্ছে কোত্থেকে ভাই? অ্যাটমসফিয়ার থেকে। অ্যাটমসফিয়ার থেকে সে 100 জুল তাপ নিচ্ছে, এবং এর কারণে তাকে ইলেকট্রিসিটি কনজিউম করা লাগছে 1000 জুল। অ্যাটমসফিয়ার থেকে 100 জুল তাপ সে মানে নিচ্ছে, যার কারণে তাকে ইলেকট্রিসিটি কনজিউম করা লাগছে 1000 জুল। এবং ফাইনালি সে অ্যাটমসফিয়ারে তাপ ছাড়ছে কত ভাই বলুন? 1100 জুল। অ্যাটমসফিয়ার থেকে তাপ নিয়ে অ্যাটমসফিয়ারই ছাড়ছে, মানে রুম থেকে তাপ নিয়ে রুমেই ছাড়ছে। অ্যাটমসফিয়ার বাদ দিয়ে আমি যদি এখানে রুম লিখি তাহলে আরো ভালো বুঝবেন। আমি এখানে রুমই লিখে দিচ্ছি, দেখেন সে রুম থেকে তাপ নিচ্ছে, রুমে যেহেতু ফ্রিজের দরজা খোলা, রুম থেকে তাপ নিচ্ছে এবং ফাইনালি রুমেই ছাড়ছে। কিন্তু রুম থেকে নেওয়ার সময় নিচ্ছে ভাই 100 জুল তাপ, ছাড়ার সময় ছাড়ছে 1100 জুল তাপ। তাহলে আমাকে বলেন, রুমের তাপমাত্রা কি বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। এই সায়েন্সটা কি আমরা বুঝেছি নাকি বুঝিনি? সবাই বলুন, বুঝতে পারছি। বাকিরা বুঝতে পারছি ভাইয়া। একদম ক্লিয়ার তো? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল বিষয়, এই হচ্ছে ওভারঅল বিষয়। তো এই জিনিসটা নিয়ে একবার প্রশ্ন এসেছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এই রিসেন্ট কোন একটা ইয়ার্সে, যে রুমে যদি ফ্রিজের দরজা খুলে রাখি, এখানে আমি লিখে দিচ্ছি, রুমের মধ্যে রেফ্রিজারেটরের দরজা খুলে রাখলে দরজা খুলে রাখলে
কি সায়েন্স হয় ব্যাপারটা আমরা আশা করি এবার বুঝেছেন, আপনারা এক্সপ্লেন করতে পারেন। ধরেন অনুধাবনমূলক প্রশ্নে আসলো যে রুমের মধ্যে যদি কখনো রেফ্রিজারেটর দরজা খোলা রাখা হয় তাহলে রুমের তাপমাত্রা বাড়বে নাকি কমবে, তখন এই চিত্র দিবেন একটা বোঝানোর জন্য চিত্র, এবং এই চিত্রের মাধ্যমে তারপর আপনি সুন্দর মতো এক্সপ্লেন করে দিবেন কেন তাপমাত্রা বাড়বে, কি কি ঘটনা ঘটে মানে ভিতরের দিকে, এই জিনিসগুলো আশা করি আপনারা সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারেন। সো আমরা এটাও বুঝেছি। এবার আসুন ভাই, একটা রেফ্রিজারেটর কতটুকু ভালো আর কতটুকু খারাপ। দেখেন সব ইঞ্জিনেরই একটা জিনিস থাকে, আমরা সেটা পড়ি, সেটা কি বলুন, কর্মদক্ষতা। তো তেমনই কার্নো ইঞ্জিন, এটারও কর্মদক্ষতা পড়েছিলাম। আর ফ্রিজের ক্ষেত্রে বা রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা একটা নতুন টার্ম পড়ি, সেটা হচ্ছে কার্যগত সহগ, অথবা এটাকে বলে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স এটা বলতে বোঝাবে, একদম সহজ কথা যদি আমি বলি, একটা রেফ্রিজারেটর কতটুকু ভালো নাকি কতটুকু খারাপ। এখন ব্যাপারটা বুঝুন, একটা রেফ্রিজারেটর ভালো নাকি খারাপ এটা কার উপর ডিপেন্ড করবে বলুন। একটা রেফ্রিজারেটর ধরুন কার্যগত সহগকে আমি ধরুন কোনো কারণে কে দ্বারা প্রকাশ করছি, কে। সো আমি চাই কোনো একটা রেফ্রিজারেটরে কার্যগত সহগ বেশি আসুক। আমরা তো বাংলা ভাষায় কোনো একটা ইঞ্জিনকে বলতে পারি ইঞ্জিনটা ভালো নাকি খারাপ, কিন্তু আপনি যদি একটা ইঞ্জিনকে ম্যাথমেটিক্যালি বলতে চান তখন তার একটা মান বের করা লাগবে, যে অমুক মানটা যদি বেশি আসে তাহলে ইঞ্জিনটি ভালো, অমুক মানটা কম আসলে ইঞ্জিনটি খারাপ। সো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এটা পড়েছিলাম মানে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি, আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে পড়বো কার্যগত সহগ, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। সো এর কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স ধরেন কে দ্বারা ডিনোট করবো। সো কে এর মান যদি বেশি আসে তাহলে একটা রেফ্রিজারেটর ভালো, কে এর মান কম আসলে একটা রেফ্রিজারেটর খারাপ। এখন কে কিসের উপর ডিপেন্ড করতে পারে বলুন, একটা রেফ্রিজারেটর ভালো নাকি খারাপ এটা কার উপর ডিপেন্ড করতে পারে। আমরা কিন্তু বুঝে মুখস্থ করবো না। আপনি এই চিত্রটার দিকে তাকান, একটা রেফ্রিজারেটর ভালো নাকি খারাপ এটা কার উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে বলতে বোঝাচ্ছে এই যে ডাব্লিউ, কিউ ইন আর কিউ আউট, এই তিনটার মধ্যে কোন দুইটা রাশির উপর বা কোন রাশিটার উপর একটা রেফ্রিজারেটরের কর্মদক্ষতা বা একটা রেফ্রিজারেটর কতটুকু ভালো নাকি খারাপ সেটা ডিপেন্ড করবে বলুন তো। কিউইং। হ্যাঁ আমরা এটা বলতেই পারি কিউ ইন এর উপর, ভাইয়া কারণ ডাব্লিউ এর উপর। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে বের হয়ে আসে কিউ ইন আর ডাব্লিউ এর উপর। কারণ কি ভাই, একটা রেফ্রিজারেটর যদি সোর্স থেকে যেখানে ফ্রুটস বা মিল্ক থাকে সেখান থেকে যদি বেশি বেশি তাপ নিতে পারে তাহলে রেফ্রিজারেটরটা ভালো। খুব বেশি বেশি তাপ নিয়ে তাকে ঠান্ডা করে ফেলছে, ভালো রেফ্রিজারেটর। আবার ওই একই সাথে সে যদি কম ইলেকট্রিসিটি গ্রহণ করে, রেফ্রিজারেটর আপনাকে যদি ফুতুর বানিয়ে দেয়, ফ্রিজকে মানে ফল মূলকে ঠান্ডা করতে গিয়ে আপনাকে ধরুন ফুতুর বানিয়ে দিল, বিশাল ইলেকট্রিসিটি বিল আসলো, তাহলে তো সমস্যা। তাহলে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে একটা রেফ্রিজারেটর ভালো নাকি খারাপ। একটা হচ্ছে সে ইলেকট্রিসিটি কম নিবে, ওই তুলনায় সে তাপ বেশি গ্রহণ করবে। বোঝা গেল বিষয়টা? জি ভাইয়া। বোঝা কি গেল? জি। তাহলে এই যে কে এর মানটা আমি বলতে চাচ্ছিলাম কি, কে যে জিনিসটা আছে এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে ভাই কিউইন, আর একটা কার উপর ভাই, ডাব্লিউর উপর। যত বেশি কিউইন এর মান আসবে রেফ্রিজারেটর তত ভালো হবে, আর ডাব্লিউর মানটা যত কম আসবে রেফ্রিজারেটর তত ভালো হবে। ডাব্লিউ বলতে যতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি সে কনজিউম করছে। সো যত কম ইলেকট্রিসিটি দিয়ে সে বেশি তাপ নিতে পারবে তত রেফ্রিজারেটর ভালো না? বলুন বুঝেছেন কিনা বুঝতে পারছি। সবাই? তাহলে জি আমরা ভাইয়া এই বুঝতে পারছি। রেশিওটাকে দেখেন, কিউইন আর ডাব্লুর এই রেশিওটাকে আমরা বলি হচ্ছে কার্যগত সহগ। কার্যগত সহগ কে সমান কিউইন ডিভাইডেড বাই ডাব্লু। যার কিউইন এর মানটা বড় তার কে এর মানটা বড়, যার ডাব্লুর মানটা ছোট তার কে এর মানটা বড়। বোঝা গেল? এমন ভাবে ডিজাইন করা যে কিউইন এর মান বাড়বেই আর ডাব্লুর মান কমবে, আলটিমেটলি কে এর মানটা বাড়াবে। বুঝেছি? এটাকেই বলে যে কোনো একটা রেফ্রিজারেটরে কার্যগত সহগ। বলুন বুঝেছেন কিনা? ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারছি। জি এখন ভাইয়া। এটা তো ভাই আমি বোঝানোর জন্য বললাম, বাট ডেফিনেটলি আপনাকে সূত্র আকারে দেওয়া লাগবে। আসুন সূত্র আকারে দিব। এটাকে এখন বইয়ে যেভাবে সূত্র আকারে দিয়েছে সেই সূত্রটা প্রতিপাদন করব। আসুন তার আগে একটা ছোট্ট জিনিস পড়িয়ে আনি। তার আগে একটা ছোট্ট জিনিস পড়িয়ে আনি, এই যে এই জায়গাতেই পড়াতে পারবো। একটু দেখবেন ভাই, আমাকে একটা জিনিস বলেন, এই ইঞ্জিনটা বা এই রেফ্রিজারেটরটা কি কার্নো রেফ্রিজারেটর না ভাই? এটা তো কার্নোটের রেফ্রিজারেটর, তাহলে এখানেও কার্নোটসের থিওরামটা অ্যাপ্লিকেবল হবে। কার্নোটসের একটা থিওরাম ছিল না ভাই, যে তাপ এবং তাপমাত্রা পরস্পর সমানুপাতিক। এটা প্রমাণ প্রতিপাদন আমাদের কাছে নাই, কিন্তু কার্নোটে এটা, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এই জিনিসটা ভ্যালিড, যে তাপ এবং তাপমাত্রা, তাপ কতটুকু রিলিজ হবে কোথা থেকে সেটা সেই জিনিসটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে। বোঝা গেল? তাপ আর তাপমাত্রা সমানুপাতিক কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। মনে আছে আপনাদের? গত ক্লাসে করিয়েছিলাম।
সো এই জায়গায় দেখবেন, এই জায়গায় কিন্তু কার্নো ইঞ্জিন আর কার্নো রেফ্রিজারেটরের মধ্যে একটা তফাৎ আছে। কার্নো ইঞ্জিনের কিন্তু ভাই সোর্সের তাপমাত্রা বেশি ছিল, সিঙ্কের তাপমাত্রা কম ছিল, কিন্তু রেফ্রিজারেটরে সোর্সের তাপমাত্রা কম, সিঙ্কের তাপমাত্রা বেশি। সো এই জায়গাটাতে কিন্তু একটু সতর্ক থাকা লাগবে। সো ব্যাপারটা বুঝুন, কিউ ইন বাই টি অর্থাৎ কিউ আর টির যে রেশিও, এই যে দেখেন কিউ আর টির মধ্যে যে রেশিও, এইটা সোর্স আর টি সিঙ্কের মধ্যে সমান থাকবে। কিউ বাই টি সোর্স আর সিঙ্কের ক্ষেত্রে এই দুটো সমান থাকবে, যেহেতু তারা সমানুপাতিক। তো এখন দেখেন সোর্সের ক্ষেত্রে কিউ মানে কি ভাই, কিউ ইন, আর সোর্সের তাপমাত্রা কত, লো। আর সিঙ্কের ক্ষেত্রে কি হবে ভাই, কিউ আউট, আর সিঙ্কের তাপমাত্রা কি ভাই বলেন, হাই। তো এই সূত্রটা কার্নো রেফ্রিজারেটর ক্ষেত্রে প্রযোজ্য। বোঝা গেল? আপনি যদি কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে দেখেন তাহলে কিন্তু সূত্রটা একটু উল্টাপাল্টা লাগবে, এই কারণে জিনিসটা বুঝিয়ে দিলাম যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে সোর্সের তাপমাত্রা বেশি, রেফ্রিজারেটরের ক্ষেত্রে কম। এবার বলুন, সবকিছু কি বোঝাতে পারলাম আপনাদেরকে? ভাইয়া এই জায়গাটা আমার একটু বুঝাই দিলে ভালো ছিল, হ্যাঁ সূত্রটা হ্যাঁ, যেন অবশ্যই বুঝিয়ে দেবো। শুনি। দেখুন ভাই, কার্নোর একটা থিওরাম আছে কার্নো ইঞ্জিনে, মানে কার্নোর যত ইঞ্জিন আছে সবার জন্য এই জিনিসটা অ্যাপ্লিকেবল, মানে আমাদের সিলেবাস অনুযায়ী। সেটা হচ্ছে তাপ আর তাপমাত্রা সমানুপাতিক, তাপ আর তাপমাত্রা সমানুপাতিক। কার্নো ইঞ্জিন মানে কি, কোথা থেকে তাপ বের হয় আর কোথাও তাপ যায়। যেখান থেকে তাপ বের হয় সেখানে একটা তাপমাত্রা থাকে, আর যেখানে তাপ যায় সেখানেও একটা তাপমাত্রা থাকে। সো এই কতটুকু হিট বের হচ্ছে কতটুকু হিট ঢুকতেছে, এটা রেশিওটা সমান থাকে, এটাই কার্নো কার্নো বলে। এখন তার মানে এই যে সমানুপাতিক চিহ্ন, যেহেতু আমরা কি জানি ভাই, যদি ধরেন যদি এরকম থাকে যে এ সমানুপাতিক বি, এটা মানে হচ্ছে ভাই a1 ডিভাইডেড বাই b1 সমান হচ্ছে a2 ডিভাইডেড বাই b2, এটা বলা যায়। অথবা a1 বাই a2 সমান হচ্ছে b1 বাই b2, সমানুপাতিক চিহ্ন মানে হচ্ছে এটা। দেখেন এইটা মানে আর এই জিনিস দুইটা তো সেম, কারণ এই যে a2 কে নিচে পাঠান, b1 কে উপরে পাঠান, এইটা আর এটা কিন্তু সেম। বুঝলাম? এবার বুঝেছেন নাকি বুঝেননি? ফিজু? কি ভাইয়া? আচ্ছা, তাহলে দেখেন আমি বললাম কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কিউ আর টি সমানুপাতিক। তাহলে দেখুন কিউ বের হচ্ছে কোত্থেকে, সোর্স থেকে। সোর্সের তাপ বলতে কিউ ইন, আর সোর্সের তাপমাত্রা বলতে টিএল, লো টেম্পারেচার। এরপর হিট যাচ্ছে হচ্ছে সিঙ্কে, সেখানে কিউ আউট, আর সিঙ্কের তাপমাত্রা টিএইচ, এই জন্য এই রেশিওটা লিখেছি। এবার বলুন বুঝেছেন কিনা, না বুঝলে আরেকবার বুঝিয়ে দিই, কোনো সমস্যা নেই। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আসুন কাজ শেষ। এবার ব্যাপারটা বুঝুন, এবার ব্যাপারটা বুঝবেন। এবার ভালো মতো বুঝবেন, দেখেন এবার ভালো মতো বুঝবেন, এবার ভালো মতো বুঝবেন। দেখেন কে সমান কিউইন কে যদি কিউইন এর মতোই রাখি, দেখেন তবে ডাব্লুর জায়গায় আমরা শুরুতেই পড়েছিলাম না, এই যে ডাব্লু সমান যেন কি ভাই, কিউ আউট মাইনাস কিউইন না, ডাব্লু সমান কিউ আউট মাইনাস কিউইন। তাহলে ওই লাইনটাকে এখানে লিখতে পারবো, ডাব্লু সমান কিউ আউট মাইনাস কিউইন, বলা যায়। কি আচ্ছা, তাহলে বলা যায়? দেখেন ভাই এবার যা সমানুপাতিক চিহ্ন অনুযায়ী বসিয়ে দেবো, যেখানে কিউইন সেখানে আমরা লিখতে পারি কিউ ইন, মানে সেখানে লিখতে পারি টিএল, আর যেখানে কিউ আউট সেখানে লিখতে পারি টিএইচ মাইনাস টিএল। এবার দেখুন এই যে এইটাই হচ্ছে কার্যগত সহগের তিনটা সূত্র। সেই তিনটা সূত্রকে একটু ভালো মতো মাথায় রাখবেন, বুঝা গেল? যদি তাপমাত্রা জানেন তাহলে এই সূত্র দিয়ে ইউজ করবেন কার্যগত সহগ, যদি তাপ জানেন তাহলে এই সূত্র দিয়ে ইউজ করবেন কার্যগত সহগ। এবার বলুন বুঝেছেন কিনা, সবকিছু ক্লিয়ার হলো কিনা? Clear? বাকিরা একটু কথাবার্তা বলি ভাইয়া, কথাবার্তা না বললে ঝামেলা। জি ভাইয়া, বুঝতে পারছি। সবকিছু ক্লিয়ার তো? হ্যাঁ, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে হ্যাঁ, ওভারঅল বিষয়। এখন আমি যদি আপনাদেরকে বলি যে কে এর একক কি আর কে এর মাত্রা কি, এটা আসবে কিন্তু কে এর একক কি আর কে এর মাত্রা কি, বলুন কে এর একক কি আর কে এর মাত্রা কি, কার্যগত সহগের একক কি বলুন সানি, কে এর একক কি? ভাইয়া কেন উপর দেখি? নিচে তো একই বেশি আছে, উপরের তাহলে নিচে তো এটা তো একই, একটু কিউ খারাপ এর কথা। কিউ এর এককও জুল, ডাব্লুর এককও জুল, জুল জুল কাটা। টেম্পারেচার এককও কেলভিন, নিচে টেম্পারেচার পুরো এটার এককও কেলভিন, কেলভিন কেলভিন কাটা। সো সহজ যেটা কথা আমি যেটা শুনতে চাচ্ছিলাম আপনাদের কাছে, যে ভাই এদের কোনো একক নেই, কিউ এর একক কে এর একক নেই, কে এর মাত্রা নেই। সো নেইও বলতে পারেন, অথবা আপনি এইভাবে লিখতে পারেন এম পাওয়ার 0, এল পাওয়ার 0, টি পাওয়ার 0। বুঝলাম? পারবো যেভাবে আসুক প্রশ্ন। জি। এবার দেখুন ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন এসেছিল,
এই সেই প্রশ্ন যেটার কথা আমি বলছিলাম 21-22 এসেছিল। এবার দেখেন আমি কোনো অপশন রাখি নাই। আপনারা আমাকে বলুন প্রশ্নটা পড়ে এটার উত্তর কি হবে অপশন ছাড়াই। একটি রান্নাঘরের দেয়াল, সিলিং এবং মেঝে তাপীয় অন্তরক পদার্থ দ্বারা তৈরি। রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটর দরজা খুলে তা চালু রাখা হলে রান্নাঘরের তাপমাত্রা কি বাড়বে নাকি কমবে নাকি অপরিবর্তিত থাকবে বলুন? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে, এক্স্যাক্টলি। তো বলুন এই কোয়েশ্চেনটা আমাদের কাছে কি একটু কঠিন লেগেছে নাকি একদম সহজ? একদম সহজ। একদমই ইজি। সহজ, ইজি। এরপর হচ্ছে এই প্রশ্নটা আছে ভাই, এটাও খুবই সহজ, এটা আপনাদের জন্য আমি এইচডব্লিউ দিব। ওকে, জাস্ট ট্রাই করবেন, একদমই সোজা, একদমই সোজা। একটু জাস্ট সূত্রটাকে এই যে দেখেন, কে এর অনেকগুলো সূত্র দিয়েছি, এই সূত্রগুলোকে জাস্ট ইউজ করে করে এই সূত্র এই পর্যন্ত আপনি আসতে পারবেন, ঠিক আছে? 50 নাম্বার প্রশ্ন বুঝেছি তো ভাই নাকি? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এটা তো অলরেডি বুঝেছি বুঝেছি ডিইউ এই প্রশ্নটা, আর এই প্রশ্নটা আপনাদের জন্য এইচডব্লিউ। তাহলে আমরা নেক্সট লেসনে গেলাম, বলুন জি। যাবো? আচ্ছা, জি তাহলে ভাইয়া। শেষ, আজকে আমাদের শেষ টাইপ 13, এবং এটা হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রপি। অলরেডি এন্ট্রপি নিয়ে ব্যাপক কথাবার্তা বলেছি, এই জন্য এই টপিকটা আমি খুব অল্প সময় ছেড়ে দিব। তো দেখেন ভাই, এন্ট্রপি মানে হচ্ছে ওই যে মাইক্রোস্টেট, কতগুলো মাইক্রোস্টেট গঠন করতে পারে। সো এখানে আমরা দেখছি ধরুন কোনো একটা গ্যাসের বা কোনো একটা পদার্থের, এগুলো ধরুন অণু, অণুগুলা কিন্তু তুলনামূলক অর্ডার্ড আছে, হাইলি অর্ডার্ড। আর এখানে দেখুন তো ভাই বিক্ষিপ্ত হবে, চারদিকে ছড়িয়ে গেছে, তাহলে এখানে আমরা বলতে পারি হাইলি ডিসঅর্ডার্ড বা বিশৃঙ্খল, তাই না? এইটা তুলনামূলক সুশৃঙ্খল আর এটা তুলনামূলক বিশৃঙ্খল, বলা যায়? বলা জি যায় নাকি ভাইয়া। যায় না? আচ্ছা, তাহলে আমাকে জি। একটা জিনিস বলুন, আমরা যদি সলিড, লিকুইড আর গ্যাসের কথা বলি, সলিড, লিকুইড আর গ্যাসের কথা বলি, এবং আপনার কাছে এটা কিন্তু এমসিকিউ আসবে যে কার এন্ট্রপি বেশি, তাহলে আমাকে বলুন কার অণুগুলো সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় ছোটাছুটি করে? গ্যাসের। গ্যাস। গ্যাস তো অনেক জায়গা জুড়ে ছড়িয়ে যায়, ওকে তো আপনি কোনো একটা জায়গায় বাউন্ড করে রাখতে পারবেন না, সে পুরো জায়গায় ছড়িয়ে যায়। তারপর লিকুইড, তারপর সলিড। সলিডের দেখেন কোনো একটা কাঠ, আপনার রুমের সামনে যে কাঠ বা কলমটা যে আছে, কলমের অণুগুলো কিন্তু তার নিজস্ব একটা সেই, মানে কলমটা একটা নিজস্ব সেই মেইনটেইন করে রেখেছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে সলিডের অণুগুলোর তুলনামূলক অর্ডার, এইটা তুলনামূলক ডিসঅর্ডার আর ওটা হাইলি ডিসঅর্ডার। তাহলে এন্ট্রপি সবচেয়ে বেশি অথবা ডিসঅর্ডারনেস, বিশৃঙ্খলা কার সবচেয়ে বেশি হবে ভাই? গ্যাসের, দেন লিকুইডের, দেন সলিডের। বোঝা গেল? জি ভাইয়া। সবাই বুঝেছেন? এটা এমসিকিউ আসতে পারবো জি ভাইয়া। সবাই? বাকিরা ভাই, বাকিরা কথা বলছি না কেন বলুন? জি ভাইয়া, হ্যাঁ বুঝতে ভাই পারছি। পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার দেখুন চেঞ্জ ইন এন্ট্রপি, এই সূত্রটা কিভাবে এসেছিল আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলাম। চেঞ্জ ইন এন্ট্রপির সূত্র হচ্ছে ডেল এস সমান ডিকিউ বাই টি। এন্ট্রপি ভাই কিছুই না, দুইটা জিনিসের রেশিও বা অনুপাত বা ভাগফল, যেটাই বলুন। যেমন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এম এ ফিজিক্যাল টু এম এ, এটা কেন? এটা হচ্ছে অনেকগুলো সিরিজ অফ এক্সপেরিমেন্টস এর মাধ্যমে পাওয়া গেছে যে কোনো একটা ভরের, কোনো একটা বস্তুর ভরের সাথে সেই বস্তুটা কত অ্যাক্সেলারেশনে গতিশীল হচ্ছে সেটা যদি গুণ দেন, তাহলে একটা ইউজফুল কিছু পাওয়া যাবে। সেই ইউজফুল জিনিসটা কি? ফোর্স, কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। বোঝা গেল? সো আমি যদি বলি ম্যাস আর এর গুণফল করলাম কেন? কারণ হচ্ছে একটা ইউজফুল জিনিস পাচ্ছি, সেটা কি? ফোর্স। এবং এটা সিরিজ অফ এক্সপেরিমেন্টস এর মধ্যে পাওয়া গেছে যে ম্যাস আর অ্যাক্সেলারেশন গুণ করলেই ফোর্সটা পাওয়া যায়। তেমনি আলাদাভাবে তাপের কোনো তাৎপর্য বা তাপমাত্রার কোনো তাৎপর্য, আলাদা আলাদা তাৎপর্য আছে, কিন্তু এদের রেশিওটা ভাই আমাদের একটা ইউজফুল জিনিস দিচ্ছে, সেটা কি? এন্ট্রপির পরিবর্তন। বোঝা গেল? এই কারণে এটা একটা জাস্ট রেশিও, প্লেন রেশিও, অন্য কিছু না। যেমন এম আর এ, এটা একটা গুণফল, এটা আপনি একদম মেনে নিয়েছেন, এটা নিয়ে কোনো কথা নেই। তেমনি ডেল কিউ বাই টি, এটা নিয়ে কোনো কথাবার্তা থাকা উচিত না, এটা জাস্ট একটা প্লেন রেশিও। বোঝা গেল? কারণ এদের রেশিওটা আমাদের একটা ইউজফুল জিনিস দিচ্ছে। যেমন আপনি কখনো দেখবেন না এম স্কোয়ার এ কিউব ইজ ইকুয়াল টু ধরেন সামথিং একটা রাশি, ধরেন এক্স, একটা নতুন রাশি বের হয়ে গেল পৃথিবী, এরকম কোথাও দেখেছেন জীবনে? দেখবেন না, কারণ হ্যাঁ। এম এর স্কোয়ার এর কিউব করে আপনি কোনো ইউজফুল কিছু পাচ্ছেন না, এই কারণে আমরা করি নাই। এম আর এর গুণ করলে আমরা একটা ইউজফুল জিনিস পাচ্ছি, এই জন্য এফ ইজ ইকুয়াল টু এম এ পেয়েছি। তেমনি তাপ আর তাপমাত্রা, কোন তাপমাত্রায় হিট আদান প্রদান হচ্ছে, এই দুইটা রেশিওটা একটা গুরুত্বপূর্ণ জিনিস দিচ্ছে, সেটা কি? এন্ট্রপি বা এন্ট্রপির পরিবর্তন। এই কারণে আমরা এদের রেশিওটা পড়ি। বোঝা গেল? এটা আমাদের একটা ইউজফুল জিনিস দেয়। তো আপনি যেমন এফ ইজ ইকুয়াল টু এম এ মেনে নিয়েছেন, তেমনি ডেল এর সমান ডিকিউ বাই টি, এটা একটু মেনে নেবেন। বোঝা গেল? তাহলে আমরা যদি এন্ট্রপির পরিবর্তন ডিএস লিখতে চাই, ডিএস সমান কি লিখবো ভাই? ডিকিউ ডিভাইডেড বাই টি। ডিকিউ মানে হচ্ছে কত তাপ আদান প্রদান হচ্ছে, আর টি বলতে কত তাপমাত্রায় তাপের আদান প্রদান হচ্ছে। ঠিক যেমন আমরা রেফ্রিজারেটরের ক্ষেত্রে পড়েছিলাম, মনে আছে? এই যে দেখুন, এই যে দেখুন, মিল্কের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রায় কিউইন পরিমাণ মানে 100 জুল তাপ আদান প্রদান হচ্ছে, তাহলে এইটুকু জায়গায় এন্ট্রপির পরিবর্তন কত? 100/4।
মানে 4টাকে অ্যাকচুয়ালি কেলভিনে নেওয়া লাগবে 100/277। বোঝা গেল বিষয়টা? জি সবাই বলুন কথাবার্তা কি বুঝতে পারছেন? এবং এটার ইউনিট কি হবে ভাই? জি জি এটার ভাইয়া ইউনিট হচ্ছে জুল পার কেলভিন। এটা মুখস্থ করার কিছু নাই, একদম সহজ একটা জিনিস, জুল পার কেলভিন। কারণ ডেল কিউ এর একক, তাপের একক জুল, আর টি এর একক হচ্ছে কেলভিন। মাস্ট, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে বসালে চলবে না, সবসময় কেলভিন এককে নেওয়া লাগবে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখুন ভাই, এবার দেখুন আমরা কিন্তু দুই ধরনের এই অধ্যায় পড়তে পড়তে দুই ধরনের কেস দেখেছি। দুই ধরনের কেস দেখেছি, একটা হচ্ছে কেস 1 ধরে নেন, একটা হচ্ছে কেস 1 আর একটা এই পাশে ধরে কেস 2। কেস 1টা কি বলে ভাই? ধরেন আপনার কাছে একটা আইস আছে, এটা ধরেন আমার কাছে আইস, এইটাতে আমি যদি কন্টিনিউয়াসলি ভাই তাপ দেই, কন্টিনিউয়াসলি তাপ দিই, ধরেন আইসের টেম্পারেচার 0°C, 0°C কন্টিনিউয়াসলি যদি তাপ দেই, তাহলে আইসটি কি একসময় মেল্ট হয়ে গিয়ে ওয়াটারে পরিণত হবে না ভাই? এবং ওয়াটারের জি টেম্পারেচার কত থাকবে বলুন? 0°C থাকবে না? থাকবে তো? জি তাহলে আমাকে বলুন, কন্টিনিউয়াসলি তাপ দিচ্ছি, কত তাপমাত্রায় তাপ দিচ্ছি? 0°C তাপমাত্রায় তাপ দিচ্ছি, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে কি অবস্থার। বোঝা গেল? সো এইটা একটা জিনিস, এটা একটা কেস হতে পারে। সেম ভাবে পানির তাপমাত্রা যখন 100°C, তখন যদি কন্টিনিউয়াসলি তাপ দিতে থাকেন, পানির তাপমাত্রা বাড়ে না, কিন্তু পানিটা বাষ্প বা স্টিমে পরিণত হতে থাকে। সো এটা আরেকটা ঘটনা। সো দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় আমরা দেখেছি তাপ দিলে তাপের মানে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। একটা হচ্ছে বরফ থেকে পানি অথবা পানি থেকে বরফ, আর আরেকটা কি ভাই? পানি থেকে বাষ্প অথবা বাষ্প থেকে পানি। বোঝা গেল? সো ওইটা দিলাম না, এই পাশে আসেন। এবার এবার দেখেন, ধরেন আপনার কাছে একটা বাকেটে, একটা ধরেন বালতিতে 10°C তাপমাত্রা পানি আছে। আপনি এই বালতিটাতেই কন্টিনিউয়াসলি দিলেন ভাই তাপ, কন্টিনিউয়াসলি দিলেন তাপ। তাহলে এবার আপনি যতটুকু তাপ দিয়েছেন, এটা কি পানি তাপমাত্রা বাড়িয়ে দিবেন? এবার ধরেন 20°C আইলো। তো এখানে আমরা দেখলাম তাপ দিলেও তাপমাত্রা বাড়ছে না, অবস্থা পরিবর্তন হচ্ছে। আর এটা এমন একটা বিশেষ কেস যেখানে তাপ দিলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বুঝা গেল? তো এখন ব্যাপারটা বুঝুন, এনট্রপি জিনিসটা কি? কতটুকু তাপ কতটুকু তাপমাত্রায় দেওয়া হচ্ছে, এটার রেশিওটাই না। তাহলে এই দুইটা ভিন্ন কেসের ক্ষেত্রে এনট্রপি দুই রকম ভাবে কাজ করা উচিত। এখানে যেহেতু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, আর ওখানে যেহেতু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। ঘটনা কি বুঝেছেন? আমরা জি ডিএস সমান ডিকিউ/টি এই সূত্রটাকে দুইটা আলাদা আলাদা কেসের জন্য ভাগ করে ফেলবো। এই কেসে তাপমাত্রা ধ্রুব থাকছে, তাপ কন্টিনিউয়াসলি দিচ্ছি, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। আর এই কেসে তাপ কন্টিনিউয়াসলি দিচ্ছি, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। সেই যে দেখুন, টি ধ্রুব হলে এনট্রপি পরিবর্তন কত, আর টি ধ্রুব না হলে এনট্রপি পরিবর্তন কত, দুইটা আলাদা আলাদা কেস আমরা এখন দেখব। প্রস্তুত ভাইয়া সবাই? জি ভাইয়া বাকিরা কথাবার্তা বলি একটু সবাই। প্রস্তুত কি সবাই? জি ভাইয়া বলছি। ওকে। ওয়েট ওয়েট, এটাকে আরেকটু বড় একটা ইয়ে। আচ্ছা যাক, যাক দেখেন ব্যাপারটা। সো টি ধ্রুব হলে এনট্রপির পরিবর্তন কত? এনট্রপির পরিবর্তনের সূত্র কি ভাই বলুন? ডিএস সমান ডিকিউ/টি, তাই না? এখন ব্যাপারটা বুঝুন, টি ধ্রুব হলে এনট্রপি পরিবর্তন কি হবে? টি ধ্রুব আমরা কয়টা জায়গায় দেখেছি? দুইটা জায়গায় না, একটা বরফ থেকে পানি আর একটা কি পানি থেকে বাষ্প। তাহলে এই যে ডিএস সমান ডিকিউ এর জায়গায় আমরা লিখতে পারি mLF/T, আর আরেকবার ডিএস সমান লিখতে পারি mLV/T। বলুন এই দুটো জিনিস লেখা যায় কিনা তাপমাত্রা ধ্রুব হলে? লেখা যায়? জি তাপমাত্রা ধ্রুব হলে এই যে এই mLF কখন লিখেছিলাম? এলএফ মানে কি? লেটেন্ট হিট অফ ফিউশন, অর্থাৎ পানি যখন, বরফ যখন পানিতে পরিণত হয় তখন ওই সূত্র ইউজ করবো, তাপমাত্রা চেঞ্জ হবে না। আর এটা যখন পানি বাষ্পে পরিণত হবে। বোঝা গেল নাকি যায়নি? বলবেন বলবেন সবাই, কথাবার্তা বলি। বুঝেছি জিনিসটা? জি ভাইয়া বলছি। ওকে, তাহলে এবার আসুন, এবার আসুন, এবার আরেকটা জিনিস শিখি। এবার পরের জিনিসটা শিখি। পরের জিনিসটা হচ্ছে ভাই, যে তাপমাত্রা যদি ধ্রুব না হয় তাহলে এনট্রপি পরিবর্তন কত? এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস। এইটা আমরা একটু ধীরে সুস্থে বলবো। আসেন,
তাপমাত্রা যদি ধ্রুব না হয়। আসেন এটা একটু ভালো মতো বলি। এখন ব্যাপারটা বুঝুন ভাই, ধরেন আপনার কাছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি আছে, আপনি একে তাপ দিলেন। এখন এরকম কি সম্ভব ভাই, আপনি চুলা জ্বালালেন, তাপ দিলেন, পানির তাপমাত্রা ইনস্ট্যান্ট 10 থেকে 20 হয়ে গেল? এরকম কি হয় নাকি ধীরে ধীরে গরম হয়? ধীরে ধীরে ধীরে। ধীরে গরম হয়। তার মানে পানি তাপমাত্রা 10 থেকে ডিরেক্টলি 20 হবে না। 10 থেকে ধরেন প্রথমে 10.01 ডিগ্রি সেলসিয়াস হবে, তারপর ধরেন আরেকটু বেড়ে গেল 10.1 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, এরপর ধরেন আরেকটু বেড়ে গেল 10.5 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, এরপর ধরেন আরেকটু বেড়ে গেল 10.9 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, এরপর আরেকটু বেড়ে হয়ে গেল 11 ডিগ্রি সেলসিয়াস, এরপর আরো বাড়তে থাকবে। এইভাবে বাড়বে না ভাই পানির তাপমাত্রা? একটু 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 করে বাড়বে। বলা যায় ঘটনাটা নাকি যায় না? তো ব্যাপারটা বুঝুন, এইখান থেকে এতটুকুর মধ্যে দেখেন তাপ দিচ্ছে, ধরেন ডিকিউ পরিমাণ তাপ দিলেন, এতে পানির তাপমাত্রা 10 থেকে 10.1 হলো। তাহলে ডিএস সমান লেখা যায় না ভাই এম এস ডিটি? লেখা যায়, যায় না ভাই নাকি যায় না বলুন? যায় তো। আচ্ছা এখন ব্যাপারটা বুঝুন, 10 থেকে 10.1 তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাপ দিয়েছে, তাপমাত্রা পরিবর্তন হয়েছে না ভাই 10 থেকে 10.01 তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এবং আপনি কন্টিনিউয়াসলি তাপ দিয়েছেন বলেই তো তাপমাত্রা পরিবর্তন হলো। তাহলে এখান থেকে এতটুকুর জন্য একরকম এন্ট্রপির পরিবর্তন পাবো DS1। এর ভালো মতো বুঝুন, আমরা 10.1 থেকে 10.01 থেকে 10.1 এখানেও তাপমাত্রা পরিবর্তন হয়েছে এবং তাপ দিয়েছেন, তাহলে এইটুকুর জন্য আলাদা একরকম এন্ট্রপি পরিবর্তন পাবো DS2। এবার দেখেন, এবার দেখেন 10.1 থেকে 10.5 এখানেও তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাপ দিয়েছেন বলি, তাহলে এখানেও একরকম এন্ট্রপি পরিবর্তন পাবো DS3। তাহলে দেখুন পানি ধীরে ধীরে গরম হচ্ছে এবং প্রতি মুহূর্তে তাপমাত্রা পরিবর্তনের জন্য একটু একটু করে এন্ট্রপি পরিবর্তন হচ্ছে না ভাই? তাহলে এভাবে করতে করতে যখন আপনি 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করে ফেলবেন, তখন এই পুরো প্রক্রিয়ায় মোট এন্ট্রপি পরিবর্তন কত হবে? ডিএস নেট, নেট এন্ট্রপি পরিবর্তন কত হবে? আমরা এইভাবে বলতে পারি না ভাই DS1 প্লাস DS2 প্লাস DS3 প্লাস ডট ডট ডট, বলা যায়? মানে অল্প অল্প তাপমাত্রা বাড়লো, অল্প অল্প এন্ট্রপি পরিবর্তন। তাহলে পুরো তাপমাত্রা বাড়তে মোট এন্ট্রপি পরিবর্তন হচ্ছে DS1 DS2 DS3, এরকম অনেকগুলো ডিএস এর যোগফলটাকে কি বলা হয় জানো ভাই? ডিএস নেট সমান আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ ডিএস। বলা যায় নাকি যায় না? যায়। যায়। তাহলে কাজ শেষ হয়ে দেখো ইন্টিগ্রেশন অফ ডিএস। তাহলে আমরা মোড এন্ট্রপির পরিবর্তন দেখো, মোড এন্ট্রপির পরিবর্তন ডিএস নেট, নেট ডিএস কে অনেক সময় ডেল এস দ্বারা প্রকাশ করা হয়, শিখিয়েছি কেন। ডিএস নেট বা মোড ডিএস টাকে কিভাবে যেন প্রকাশ করবো ভাই? সামেশন অফ ডিএস দ্বারা, সামেশন অফ ডিএস দ্বারা অনেকগুলো ছোট ছোট ডিএস যোগ করলে মোড এন্ট্রপির পরিবর্তনটা পাওয়া যায়। এবার দেখুন ডিএস কে ভাঙলে আবার কি পাওয়া যাবে ভাই? ডিকিউ বাই টি পাওয়া যাবে না? ডিএস কে ভাঙলে ডিকিউ বাই টি পাওয়া যাবে। আবার ডিকিউ কে ভাঙলে পাওয়া যাবে কি ভাই? এমএস ডিটি ডিভাইড বাই টি। বলুন লাইনগুলো বুঝেছেন কিনা? ডিএস সমান আমরা জানি ডিকিউ বাই টি, আবার ডিকিউ কে ভাঙলে পাওয়া যায় এমএস ডিটি। এমএস ডিটি, এমএস ডিটি কেন ভাই? কারণ এই যে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, এমএস ডিটি ডিভাইড বাই টি। এবার দেখুন ভাই, পরের অংশটা আমি এই পাশে লিখছি, পরের অংশটা ও পাশে লিখছি। দেখুন সো ডেল এস সমান আমরা লিখতে পারি সামেশন অফ এমএস ডিটি। এখন দেখুন পানির ভর কনস্ট্যান্ট, পানির আপেক্ষিক তাপ কনস্ট্যান্ট, তাহলে আমরা ইন্টিগ্রেশন চিহ্নের ভিতরে সামেশন অফ ডিটি বাই টি লিখা যায়। জি ভাই, ডিটি বাই টি লেখা যায়। একমাত্র চেঞ্জ হচ্ছে কি ভাই? তাপমাত্রা। এম কনস্ট্যান্ট, এস তুলনামূলক কনস্ট্যান্টই বলা যায়, এস কে আমরা এই জায়গাটাতে কনস্ট্যান্টই ধরে নেব। ওকে, তাহলে এম কনস্ট্যান্ট, এস কনস্ট্যান্ট, তাহলে একমাত্র চেঞ্জ হচ্ছে কি? তাপমাত্রা। সো ইন্টিগ্রেশন চিহ্নের ভিতরে তো পরিবর্তনশীল রাশিগুলোকে লিখবো, সো তাপমাত্রা লিখেছি ডিটি বাই টি। বলুন বুঝেছেন কিনা এতটুকু? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা কি এরকম একটা ফর্মুলা জানি না ভাই? সামেশন অফ 1/x dx, সামেশন অফ 1/x dx, এইটা ইন্টিগ্রেট করলে কি আসে জানেন? ln x আসে, ln x। বুঝা গেছে? ন্যাচারাল লগ, লগ অফ x। তাহলে এখানেও সামেশন অফ ডিটি বাই টি, এখানেও আসবে কি ভাই? ln t আসবে। কিন্তু এটাকে আমরা যদি কোনো কারণে নির্দিষ্ট যোগজীকরণ করতে চাই তাহলে লিমিট লিখতে পারবো। তাহলে এবার একটা জিনিস বুঝেন ভাই, পানির তাপমাত্রা কোথা থেকে কত নিয়ে যেতে চাচ্ছিলাম যেন? 10 থেকে নিয়ে যেতে চাচ্ছিলাম 20 এ, মনে আছে আপনাদের? পানির তাপমাত্রা নিয়ে যেতে চাচ্ছিলাম 10 থেকে 20 এ। তাহলে এটাকে পানির আদি তাপমাত্রা T1 আর এটাকে পানির ফাইনাল তাপমাত্রা T2 বলা যায়? 10 থেকে 20 এ নিয়ে যেতে চাচ্ছিলাম, এটা পানির আদি তাপমাত্রা, এটা পানির ফাইনাল টেম্পারেচার। কিন্তু এই প্রক্রিয়াটা অনেক স্লো, অনেকগুলো স্টেপের মাধ্যমে বার হচ্ছিল।
তাহলে আমরা যখন এখানে পানির লিমিট লিখবো তাহলে এখানে আদি তাপমাত্রার লিমিট T1 আর এখানে ফাইনাল তাপমাত্রার লিমিট T2 লেখা যাবে? লেখা যাবে নাকি যাবে না বলুন? যাবে। যাবে। তাহলে দেখ m s dt বাই dt এটাকে লেখা যায় ln t এবং লিমিট যদি আমরা বসাই তাহলে T1 থেকে T2 এবার জাস্ট বসিয়ে দিবেন ms একবার ln t এর জায়গায় ln T1 ln T2 আর আরেকবার ln T1 লিখবেন এবং মাঝখানে মাইনাস চিহ্ন দিবেন ln T2 মাইনাস ln T1 একদম লগের মতো। এটা মানে কি ভাই ভাগ ms ln T2 ডিভাইডেড বাই T1 এটাই হচ্ছে ভাই ডেল এস অর্থাৎ টোটাল এন্ট্রপির পরিবর্তন। এটাই হচ্ছে ডেল এস টোটাল এন্ট্রপি। বলুন সবকিছু ক্লিয়ার হলো কিনা? সো এই প্রতিপাদন আপনার শেখার দরকার নেই, আপনি জাস্ট এক কথায় মনে রাখবেন টি ধ্রুব হলে এন্ট্রপি পরিবর্তনের সূত্র হচ্ছে ওই দুটা mlf বাই টি mlv বাই টি। আর টি যদি ধ্রুব না হয় তাহলে পানির আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা তো দেওয়া থাকবে, পানির তাপমাত্রা এত থেকে এত নিয়ে গেলে এন্ট্রপি পরিবর্তন কত, ডিরেক্টলি এই ফর্মুলা ইউজ করবে ms ln t2 বাই t1। বলুন বুঝেছি কিনা সবাই? বুঝতে পারছি। ক্লিয়ার হচ্ছে সবকিছু? প্রশ্ন থাকলে করতে পারেন এইটুকু জায়গার মধ্যে। কারো কোনো প্রশ্ন আছে? সানি, মাহফুজ? বাবা, বুঝতে পারছি। একদম ক্লিয়ার? হ্যাঁ। কোনো প্রশ্নই নেই? কোনো কথা একটু প্রশ্ন করবেন না? আচ্ছা তাহলে আসেন কোয়েশ্চেন সলভ করি। সো বুয়েটে 13-14 সালের প্রশ্ন এসেছিল একটা 12 নম্বর প্রশ্ন এই অধ্যায়ের, আমাদের শেষ প্রশ্ন, এটা সলভ করে ফেলি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত? ঠিক পারবেন নাকি পারবেন না? পারবেন নাকি পারবেন না বলুন? তাহলে আমরা যদি লিখি একবার আমি বলে দিচ্ছি নেট এন্ট্রপি পরিবর্তন ডেল এস নেট বা ডেল এস। ডেল এস মানে কি ভাই? অনেকগুলা এন্ট্রপি পরিবর্তনের যোগফল। তাহলে 0 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে প্রথমে হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, তাহলে ওইটুকু জায়গাতে এন্ট্রপি পরিবর্তন কত ভাই? mlf বাই টি। এরপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হতে এন্ট্রপি পরিবর্তন কত ভাই? ms ln t2 ডিভাইডেড বাই t1। দেখেন এক লাইনে উত্তর। কিভাবে করেছি এটা কি বুঝেছেন? এই লাইনটা কিভাবে লিখলাম? জি। আচ্ছা তাহলে দেখেন শেষ m এর মান কত? 1 কেজি বরফকে তাহলে m এর মান 1 কেজি, বরফ গলনের সূত্রতা 3,36,000 জুল পার কেজি ডিভাইডেড বাই তাপমাত্রা হচ্ছে 273 0 ডিগ্রি সেলসিয়াস, প্লাস m এর মান এখানেও 1 কেজি থাকবে, s এর মান হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন ইনটু ln t2 এর মান কত ভাই? 100, 100 মানে হচ্ছে 373 আর 0 মানে হচ্ছে 273। তো এটা যদি পুরোটাই আপনি ক্যালকুলেট করেন, তাহলে সামথিং জুল পার কেলভিন চলে আসবে। এটাই হচ্ছে অ্যান্সার। বলুন মাত্র 2-3 লাইনের কোশ্চেন 13-14 সালে এসেছিল রিটেনে। পারবেন তো? খুবই সহজ। পারবো নাকি পারবো না বলুন, সবাই বলুন। পারবো। জি বাকিরা? ভাই পারবো। তাহলে এই হচ্ছে আমাদের জি ভাই, পারবো। অধ্যায় এখানেই শেষ হলো। আমি এখন আপনাদেরকে দুইটা সৃজনশীলে জাস্ট নিয়মটা শিখিয়ে দিব, বাট ওভারঅল আপনাদেরকে এগুলো এখন নিজেরা করা লাগবে, নাহলে আমি সৃজনশীল সলভ করে কিছু রেকর্ডেড ভিডিও দিয়ে দিই। বাট আজকের ক্লাসটা লম্বা টানবো না। যেমন ঢাকা বোর্ড 24-এর প্রশ্ন, আমাদের কিন্তু অধ্যায় শেষ, সমাপ্ত। তো আপনাদের যদি অধ্যায় রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এখনই করতে পারেন, অথবা আমরা 2-1টা সৃজনশীলে প্র্যাকটিস দেখে নিই, তারপর ক্লাস শেষ করি। আজকের ক্লাস আর বেশি লম্বা টানবো না। কোনো প্রশ্ন আছে আপনাদের রিগার্ডিং দিস চ্যাপ্টার বা দিস টপিক? আছে কোনো প্রশ্ন ভাইয়া? বলুন বলুন, কথাবার্তা বলুন। কোনো প্রশ্ন আছে আপনাদের? সবাই কি চলে গেলেন? চলে গেলেন নাকি? না ভাইয়া। আচ্ছা কোনো প্রশ্ন নাই তো? আচ্ছা তাহলে আসুন আমরা এবার ঢাকা বোর্ড 2024-এর প্রশ্নটা সলভ করি। আচ্ছা কি বলেছে একটু পড়ি, আসুন। বোর্ড মনে হ্যাং করলো। প্রশ্ন বলেছে, ঠিক আছে দেখুন, প্রশ্ন বলেছে পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস রাখা আছে।
পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমষ্ট প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। প্রশ্ন হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া চূড়ান্ত চাপ কত আর শিক্ষকের বক্তব্য সঠিক কিনা। প্রশ্ন কি বুঝেছেন? আসেন আমি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিই আর সলভ করি। দেখুন, পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা মানে 0°C ও চাপ মানে 1 atm চাপ। একটি সিলিন্ডারে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস রাখা আছে। পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বলেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসের আয়তন দ্বিগুণ করেছে করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় বেশি কাজ করতে হবে। সো প্রথম প্রশ্ন হচ্ছে ভাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া চূড়ান্ত চাপ কত? এবার দেখেন কার্বন ডাই অক্সাইড গ্যাস বলেছে, তাহলে গামার মান কত? কার্বন ডাই অক্সাইড গ্যাস বলেছে, তাহলে গামার মান যে 1.33, এটা বুঝি? বলুন, কোনো সমস্যা মনে হচ্ছে এখানে নাকি না? ঠিক আছে। ঠিক আছে নাকি ভুল? বলুন। গামার মান তো 1.33 নাকি? জি আর আমরা প্রেসার আর ভলিউমের সম্পর্ক যদি দেখি P1 V1 টু দি পাওয়ার গামা সমান হচ্ছে P2 V2 টু দি পাওয়ার গামা। আমি যদি আপনাদেরকে একদম সহজ কথা বলি, এই জিনিসটা 99% মানুষ ভুল করবে যারা ঠিক মতো পড়ে না। এটা কিন্তু 1.33 হবে না ভাই। আমি কি আপনাদেরকে বলেছিলাম কার্বন ডাই অক্সাইড গ্যাস অ্যাক্টস লাইক আ ডাইঅ্যাটমিক গ্যাস? বলি নেই হয়তো, বা আপনারা একটু মনে রাখবেন কার্বন ডাই অক্সাইড গ্যাস যদিও বহু পারমাণবিক কিন্তু ওর গামার মানটা দ্বিপারমাণবিক গ্যাসের মতো। এটা আদর্শ গ্যাসের গতি তত্ত্ব অধ্যায় পড়িয়ে দিই, কোনো সমস্যা নেই। আপাতত একটু মুখস্থ রাখেন। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.4, বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.33। এখন যদিও কার্বন ডাই অক্সাইড বহু পারমাণবিক গ্যাস কিন্তু এর গামার মানটা 1.4। বুঝা গেল কেন? আমি পরে বুঝাবো। সো এবার তো খুব ইজি ভাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়া চূড়ান্ত চাপ কত? তাহলে P2 এর মানটা আমরা যদি বের করি তাহলে বাদ বাকি পাশে ভাগ করে দেন, P1 V1 ডিভাইডেড বাই V2 টু দি পাওয়ার গামা। কাজ শেষ। সো P1 এর মান আপনি জানেন 101325, V1 ডিভাইড বাই V2 আয়তন করেছে দ্বিগুণ, তাহলে V1 এর মান যদি 1V হয়, V2 এর মান 2V, VV কাটা হাফ, পাওয়ার হচ্ছে 1.4। বলুন পারবো কিনা? কোথাও কি কোনো কিছু সমস্যা মনে হচ্ছে নাকি ঠিক আছে সবকিছু? বলুন 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 ভাই, আমরা শেষ করে ফেলবো, এখনই অধ্যায় শেষ করে ফেলবো। এটা আপনারা করে ফেলবেন। কত প্যাসকেল আসে? ঠিক আছে, পারবো? জি। ঘ নাম্বারটা বাকিটা আপনারা করবেন। এবার আসেন ঘ নাম্বারটা একটু সলভ করি। ঘ নাম্বারটা পারবো তো? ঘ নাম্বারটা জি ভাইয়া পারবো। এবার ঘ নাম্বারটা কিভাবে সলভ করতে পারি বলেন? শিক্ষকের বক্তব্য যথার্থ কিনা, অর্থাৎ রুদ্ধতাপীয় তুলনায় সমষ্ট প্রক্রিয়া বেশি কাজ করা লাগবে কিনা। তাহলে আপনি বের করবেন জাস্ট সমষ্ট প্রক্রিয়া ওই গ্যাসকে যদি ডাবল আয়তন করা হয় তাহলে কৃতকাজ কত, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তন দ্বিগুণ করলে কৃতকাজ কত। সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা কি? nRT ln V2 ডিভাইড বাই V1, মনে আছে? এক মোল গ্যাসের n এর মান জানেন 1 মোল, r এর মান জানেন 8.314, তাপমাত্রা মান জানেন 273, ln V2 এর মান হচ্ছে 2, V1 এর মান হচ্ছে 1, 2 ডিভাইড বাই 1, সো সামথিং জুল পেয়ে যাবেন। এখন এই সেম গ্যাসটাকে যদি আপনি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন ডাবল করেন তাহলে ফর্মুলা কি ভাই? W সমান P2 V2 মাইনাস P1 V1। এখানে 1 মাইনাস গামা নাকি গামা মাইনাস 1 বলেন? 1 মাইনাস গামা নাকি গামা মাইনাস 1 বলেন? এগুলো আপনাদের এখন পারা লাগবে। এখন বাদ বাকি সব কিছু দেখি একটু কমেন্ট। সো ওখান থেকে আপনারা বের করে ফেলতে পারবেন এরপরে ডাব্লিউর মানটা। এরপর জাস্ট কম্পেয়ার করবেন কার মানটা বেশি, সেই হচ্ছে ব্যাপার। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি জাস্ট টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছি। এরপর যশোর বোর্ড 2024 সালের প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা বুঝেছেন? ঢাকা বোর্ড 24 সালের প্রশ্ন পারবেন তো? প্রশ্ন থাকলে করতে পারেন ভাইয়া, নাহলে পরের কোশ্চেনটা সলভ করে আজকে ক্লাস শেষ করি। পারবো। পরের কোশ্চেনটা দেখি, যশোর বোর্ড 24 সালের কোশ্চেন। Q1 এর মান 1100 জুল, T1 এর মান হচ্ছে 600 কেলভিন। মানে একটা কার্নো ইঞ্জিনের কথা বলা হয়েছে, ওখানে অনেক ডিটেইল লেখা আছে, আমি শর্টকাটে লিখেছি। মানে কার্নো ইঞ্জিন সমষ্ট প্রসারণের ক্ষেত্রে 1100 জুল তাপ গ্রহণ করে 600 কেলভিন তাপমাত্রায়, আর সমস্ত প্রসারণের ক্ষেত্রে 300 জুল তাপ বিকিরণ করে বা বাইরে ছেড়ে দেয় 90 কেলভিন তাপমাত্রায়।
বলেছে কর্মদক্ষতা কত আর ইঞ্জিনটিকে কিভাবে প্রত্যাগামী করা যায়। দুইটা প্রশ্ন, কর্মদক্ষতা কত আর ইঞ্জিনটিকে কিভাবে প্রত্যাগামী করা যায়। তো দেখেন ভাই, এটা খুবই সোজা একটা প্রশ্ন। এক তো কর্মদক্ষতাতে ইজিলি করা যাবে, 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%, এই সূত্র দিয়ে করে ফেলা যাবে না ভাই? গ নাম্বার প্রশ্নটা তাহলে সামথিং পার্সেন্ট চলে আসবে। গ নাম্বার প্রশ্নটা মনে হয় কোনো মাথা খাটানোর কিছুই নেই, ইজিলি করা যায়। পারবো? জি ভাইয়া। ঘ নম্বর প্রশ্নটাকে দেখি, ইঞ্জিনটিকে কিভাবে প্রত্যাগামী করা যায়। এবার দেখেন ভাই, ফার্স্ট অফ অল আমি এই জিনিসটা বুঝি, এই কোশ্চেনটা সহজ, মানে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই জন্য দেখাচ্ছি। দুইটা কথা বলি, এক হচ্ছে একটি ইঞ্জিন যদি প্রত্যাগামী হয় তাহলে ওর মোড এন্ট্রপির যে পরিবর্তন এটা হবে শূন্য, এটা যিনি জানি না? জানি। জি ভাইয়া। একটা কার্নো ইঞ্জিনের টোটাল এন্ট্রপির পরিবর্তন কয় জায়গায় হয় ভাই? একটা হচ্ছে সমষ্ট প্রসারণ, আমি যদি এখানে চিত্র আঁকি তাহলে এই যে এরকম হয় না, কিছুটা এরকম, ধরেন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এই জায়গাটাতে সে তাপ গ্রহণ করে Q1 পরিমাণ, আর এই জায়গায় সে তাপ ছেড়ে দেয় Q2 পরিমাণ। এই জায়গায় T1 তাপমাত্রা তাপ গ্রহণ করে, আর এখানে T2 পরিমাণ তাপের থেকে তাপ সে ছেড়ে দেয়, বলা যায়? তাহলে ব্যাপারটা বুঝবেন, এ থেকে বি প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কত ভাই? Q1 বাই T1, যেহেতু তাপ গ্রহণ করেছে এই জন্য প্লাস Q1। বি থেকে সি প্রক্রিয়া তাপের এন্ট্রপির পরিবর্তন কত বলে? 0, কারণ রুদ্ধতাপীয় প্রসারণ। সি থেকে ডি প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কত ভাই? Q2 বাই T2, বলা যায়? তাপ ডিভাইড বাই তাপমাত্রা, কারণ এখানে তাপ ছেড়েছে তাহলে এখানে মাইনাস Q2 আসবে, এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম। আর D2 এ তাপমাত্রা, D2 এ প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন কত? 0। তাহলে টোটাল এন্ট্রপি পরিবর্তন কত ভাই? এইটা প্লাস এইটা, এবং এই মানটা হওয়া দরকার হচ্ছে 0। রুদ্ধতাপ মানে প্রত্যাগামী প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া মোট এন্ট্রপি পরিবর্তন 0। আমরা দেখলাম একটা কার্নো সাইকেলের মোট এন্ট্রপির পরিবর্তন হচ্ছে এতটা, এই পুরো মানটা হওয়া দরকার 0। পুরো মানটা যদি 0 হয়, এই টার্মটাকে ওপাশে পাঠালে দেখেন তো ভাই এই রিলেশনটা চলে আসে না? Q1 বাই T1 সমান হচ্ছে Q2 বাই T2। আসে এই রিলেশনটা, এটা তো একটু আগেই দেখলাম, কার্নো থিওরাম। আসে না এই জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, এখন আপনি দেখাবেন এই প্রশ্নটা অ্যান্সার কিভাবে করবেন, আমি জাস্ট সেটা বোঝাচ্ছি। আপনি এখানে দেখাবেন Q1 বাই T1, Q2 বাই T2, দেখবেন যে এখানে মিলছে না। Q1 বাই T1 আর এই পাশে Q2 বাই T2, এখানে যে ডাটা আছে সেই ডাটা অনুযায়ী মিলছে না। তাহলে আপনি বলবেন ইঞ্জিনটি এখন প্রত্যাগামী নাই। এই অবস্থায় প্রত্যাগামী করবেন কিভাবে? এটা হিন্স দেওয়া আছে, T1 আর T2 কে আনচেঞ্জ করতে হবে, T1 T2 কে চেঞ্জ করতে হবে। সো আপনি একবার T1 কে আনচেঞ্জ ধরে, T1 কে আনচেঞ্জ মানে T1 এর মানটা অ্যাজ ইউজুয়াল 600 কেলভিন ধরে T2 এর মানটা আপনি বের করবেন, T2 এর মানটা আসবে সামথিং কেলভিন। তখন আপনি বলবেন যে T1 এর মান যদি আনচেঞ্জ ধরি সেক্ষেত্রে গ্রাহকের তাপমাত্রা এত করলে ইঞ্জিনটি প্রত্যাগামী হবে। অথবা আপনি T2 এর মানটা আনচেঞ্জ ধরবেন, T2 এর মানটা 90 কেলভিনই ধরে নেবেন। এরপর ওই অনুযায়ী এখানে T1 এর মানটা বের করবেন, T1 এর মান এই মানটা ইউজ না করে বের করবেন T1 এর মান, দেখবেন যে 600 কেলভিন আসে না, অন্য একটা জিনিস চলে আসছে। তখন আপনি এইভাবে কমেন্ট করবেন যে T2 এর মান যদি আনচেঞ্জ রেখে উৎসের তাপমাত্রা এত করে ফেলি তাহলে ইঞ্জিনটি প্রত্যাগামী হবে। সো ইঞ্জিনটি প্রত্যাগামী করার দুইটা ওয়ে আছে, এক হচ্ছে উৎসের তাপমাত্রা অপরিবর্তনীয় রেখে গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করলে, অথবা গ্রাহকের তাপমাত্রা অপরিবর্তনীয় রেখে উৎসের তাপমাত্রা চেঞ্জ করলে। সো এই দুইটা ওয়েতে আপনি ইঞ্জিনটিকে প্রত্যাগামী করতে পারবেন। সো এইভাবে জাস্ট বিস্তারিত ব্যাখ্যা লিখে দিবেন। বলুন বুঝেছেন কিনা? ক্লিয়ার হয়েছে ভাই? ভাইয়া দুটো তাপমাত্রা কি বের করে দেখাতে হবে? হ্যাঁ, দুইটা বের করে দেখালেন, জাস্ট সৃজনশীল প্রশ্ন তো একটা দেখালেই হওয়া উচিত, বাট বোর্ড পরীক্ষার প্রশ্ন আর হিউজ টাইম পান, সো দুইটাই দেখাবো। হঠাৎ যদি মার্ক কম দেয় তাহলে তো রিস্ক। বুঝেছি সবকিছু? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকের ক্লাস ভাই এখানেই শেষ করি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে এই অধ্যায় আমাদের শেষ। এরপরে ক্লাসগুলো আর ফ্রি ক্লাস হবে না, এই ফ্রি ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। এরপরে আমরা দুইটা চ্যাপ্টার বাকি আছে, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব আর স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার, যেটা ফ্লুইড ডায়নামিক্স অংশটা হচ্ছে প্লবতা, তারপর হচ্ছে আপনার সান্দ্রতা, ভিসকোসিটি, তারপর যে টার্মিনাল ভেলোসিটি, প্রান্তবেগ, পানির, এই খুব মজার মজার টপিকগুলো ছিল না। আর ক্যাপিলারিটি আগে সিলেবাসে ছিল না, এগুলো নতুন করে পড়বো, খুব মজা লাগবে ইনশাল্লাহ। তো এই তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ভাই, একটু সময় কম নিলাম আজকে। নেক্সট ক্লাস আমাদের অ্যাজ ইউজুয়াল রুটিন অনুযায়ী হবে।
আর একটা কথা বলে দিই, এরপরে ক্লাসগুলো একটু লম্বা লম্বা হবে, সো ওই রকম প্রস্তুতি নিয়ে রাখবেন। এই চ্যাপ্টারটা খুব স্লোলি গুছিয়ে গুছিয়ে পড়িয়েছি, পরের চ্যাপ্টারগুলো গুছিয়েই পড়াবো, পড়াবো তো অলওয়েজ গুছিয়েই, খুব ফাস্ট আন। এবং আপনার এখন কাজ হবে, যেহেতু আমার অধ্যায় শেষ, সো আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিই। আপনারা যদি 24 সালের এইচএসসি প্রশ্ন বের করতে পারেন খুবই ভালো, 23 সালে পাবেন টেস্ট পেপারে, আর 22 সালে এই 3 বছরের সব সিকিউ আর সব এমসিকিউ আপনারা সলভ করবেন, করে আমাকে জানাবেন কোথাও আটকাচ্ছেন কিনা। আমার পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ থাকলো আপনাদের প্রতি, আপনি চাইলেও আটকাতে পারবেন না ইনশাল্লাহ, কারণ এইভাবে পড়ানো হয়েছে যে এর বাইরে থেকে কোনো কিছু আসা পসিবল। আচ্ছা, আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে বুয়েটের 2010 থেকে 2024 সাল পর্যন্ত এই কত বছরের 15 বছরের আপনারা সকল কোয়েশ্চেন সলভ করে ফেলবেন, ঠিক আছে? এটার সাথে ডিউরো করে ফেলবেন 10 থেকে 24। তো আপনাদের দুইটা টাস্ক, দুইটা অ্যাসাইনমেন্ট, এটা অ্যাসাইনমেন্ট নাম্বার 1 আর এটা অ্যাসাইনমেন্ট নাম্বার 2। এটা নেক্সট ক্লাস হওয়ার আগে আমি চাই আপনারা সবাই করে ফেলুন, অথবা আপনারা যদি একটু সময় নেন, ভাই 1 সপ্তাহ সময় দেন, তাহলে করে ফেলতে পারেন। বাট আপনি আর কোথাও আটকাবেন না, এটুকু আপনাদের প্রতি আমার গ্যারান্টি থাকলো। যদি আটকান সেটা নিয়ে অবশ্যই স্পেশাল ক্লাস হবে। অধ্যায় শেষ মানে এই অধ্যায় পড়াবো না এরকম না, যে কোনো সময় রিভিশন ক্লাস, যেহেতু আমাদের প্রাইভেট প্রোগ্রাম, তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমি লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও অনেক কিছু দিয়ে হেল্প করবো আপনাদের। সো করে ফেলবেন এই জায়গাগুলোতে, এবং নিজেরাও দেখবেন আপনাদের প্রস্তুতিটা কতটা গোছানো হচ্ছে। এগুলো জায়গায় আটকাবেন না, তখন আপনার কনফিডেন্স বেড়ে যাবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি ভাই। যারা এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের পরবর্তী জীবনের জন্য সমূহ শুভকামনা, এবং খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।